হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোশনবাজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি 2025 সালে সদ্য মুক্তি পাওয়া হরর সাসপেন্স থ্রিলার মুভি ওদেলা 2। ওদেলা রেলওয়ে স্টেশন গল্পটি যেখানে শেষ হয়েছিল, ওদেলা 2 এর গল্প ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। শুরুতেই একটি স্কুল পড়ুয়া মেয়েকে দেখা যায়, একটি কাটা মাথা নিয়ে রেলওয়ে ট্র্যাকের ভিতর দিয়ে হেঁটে আসছে। মেয়েটি মাথাটা নিয়ে সোজা থানায় চলে যায়, ঠিক যেমনটা আমরা আগের পর্বে রাধাকে যেতে দেখেছিলাম। এই মেয়েটিও থানায় ঢুকে টেবিলের উপর মাথাটি রাখে, আর এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। পাশে থাকা একজন মহিলা কনস্টেবল বলে ওঠে, 6 মাস আগেও ঠিক এভাবেই তিরুপতির মাথা পাওয়া গিয়েছিল। এখন আরেকটা মাথা কোথা থেকে এলো? তবে এটা কার মাথা? কেন মেয়েটি কাটা মাথা নিয়ে থানায় এসেছে? জানতে হলে আমাদের 6 মাস পূর্বের গল্পে ফিরে যেতে হবে, যেখানে প্রথম পর্বটি শেষ হয়েছিল তিরুপতিকে খুনির দায়ে রাধাকে জেলে পাঠানো হয়েছে। অন্যদিকে তিরুপতিকে মারার পর বডি উদ্ধার করে পোস্টমর্টেমে নেওয়া হয়, আর তিরুপতির ভাই রঘু ও তার বন্ধু সাম্বা তিরুপতির বডি নেওয়ার জন্য অপেক্ষা করছিল। পোস্টমর্টেম হয়ে গেলে তাদের বডি হ্যান্ডওভার করা হয়। এরপর তারা তিরুপতির বডিটি নিয়ে গ্রামে যায়, কিন্তু বাড়িতে এবং বাড়ির আশেপাশে কোনো মানুষজনই ছিল না। আবার তিরুপতির বডি আনতে দেখে এক ব্যক্তি দ্রুত পঞ্চায়েত প্রধানকে খবর দেয়, বলে যে তিরুপতির বডি আনা হয়েছে। গ্রামের অন্যান্য লোকজনও সেখানে ছিল। তিরুপতির বডি আনার খবর পেয়ে তিরুপতির বন্ধু বান্ধব কেউ আসেনি। সাম্বা এক একজনকে কল করেই যাচ্ছে, কিন্তু কেউ আসতে রাজি হচ্ছে না। তিরুপতি জীবিত থাকা অবস্থায় গ্রামের নিরীহ মেয়েদের উপর নির্যাতন করে মেয়েদেরকে নির্মমভাবে খুন করেছে। তাই গ্রামবাসী তিরুপতির উপর এতই রেগে আছে যে তিরুপতির মৃত্যুর পরও তিরুপতির যেন পরবর্তী জন্ম না হয়, আর তিরুপতির আত্মা যেন কখনোই শান্তি না পায়। গ্রামের পণ্ডিতকে নিয়ে আলোচনায় বসেছে। সবার কথা শুনে পণ্ডিত ভালো করে তার বই ঘাটাঘাটি করে বলেন যে একটাই উপায় আছে, আর তা হচ্ছে সমাধিদ্বন্দ্ব। পণ্ডিত বলে যে আমাদের পরিবারে কেউ মারা গেলে আমরা কি করি? হয়তো তার বডি পুঁতে রাখি, না হলে জ্বালিয়ে দিই, কিন্তু ওর সাথে এমনটা কিছুই করা হবে না। আগামী অমাবস্যার দিনে সকাল 6টায় ওর বডি মাটিতে গর্ত করে খাড়া অবস্থায় রেখে ওর লাশে কালো মুরগির রক্ত মেখে গ্রামবাসীর নখের টুকরো, পায়ের নিচের মাটি কালো কাপড় বেঁধে ওর লাশের উপর পুঁতে দিতে হবে। একেই বলা হয় সমাধিদ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব দিলে তিরুপতির আত্মা কখনোই শান্তি পাবে না। তিরুপতির আর পুনর্জন্ম হবে না। আত্মা আজীবন এদিক ওদিক ঘুরে বেড়াবে। পণ্ডিতের কথা শুনে পুরো গ্রামবাসী তিরুপতিকে সমাধিদ্বন্দ্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, এবং পুরো গ্রামবাসীকে জানিয়ে দেওয়া হয় গ্রামের বাইরে একটি গাছের নিচে তিরুপতিকে সমাধিদ্বন্দ্ব দেওয়া হবে। এদিকে তিরুপতির বাড়িতে কেউ আসেনি, এজন্য রঘু আর সাম্বা দুজনেই তিরুপতির বডি কাঁধে করে গ্রামের বাইরে নিয়ে এসেছে। গ্রামবাসীও সেই স্থানে জড়ো হয়েছে। রঘু সারপাঞ্চকে বোঝানোর চেষ্টা করছে যে আমার ভাই মারা গিয়েছে, ভাবি জেলে, পুরো পরিবার নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও আপনারা কেন এমনটা করছেন? কিন্তু গ্রামবাসীর রাগ এতটাই বেশি ছিল যে এসব তারা শুনতে চাচ্ছে না। তারা যে কোনো মূল্যে মৃত্যুর পরও তিরুপতিকে শাস্তি দিতে চাচ্ছে। এজন্য পণ্ডিত যেভাবে বলেছিল ঠিক সেভাবেই তিরুপতির বডিকে দাঁড় করিয়ে সমাধিদ্বন্দ্ব দেওয়া হয়। তিরুপতির আত্মা তখনও কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি এমনিতেই সাজা পেয়েছি, তারপরেও তোমরা কেন আমার সাথে এমনটা করছো? আমাকে মুক্তি দাও, আমার বডি জ্বালিয়ে দাও, আমাকে এভাবে শাস্তি দিও না। তারপর গ্রামবাসী তাকে সমাধিদ্বন্দ্ব দেওয়ার পর তিরুপতির আত্মা চিৎকার করে বলে, তোমরা অনেক বড় ভুল করে ফেলেছ। আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। আমি এর প্রতিশোধ নেব। এই গ্রামবাসীর সুখ শান্তি কেড়ে নেব। আমি গ্রামকে ধ্বংস করে দেব। এরপর গ্রামবাসী সেখান থেকে চলে যায়। তিরুপতির আত্মা সেখানে চিৎকার করেই যাচ্ছিল। এরপর দৃশ্যপট পাল্টে চলে যায় হিমালয়ে, পর্বতের একটি গুহাতে, যেখানে একজন ঋষি ধ্যানমগ্ন থাকা অবস্থায় সবকিছু বুঝতে পারে এবং তার দুজন শিষ্যকে বলে, ভারতের ওদেলা নামে একটি স্থানে এক খারাপ আত্মার জন্ম হয়েছে। তবে সে এটাও জানায় ওই খারাপ আত্মাকে বিনাশ করার জন্য কোনো এক জায়গায় ঈশ্বরের আবির্ভাব ঘটেছে। এর কদিন পর তিরুপতির আতঙ্কে গ্রামের সবারই বিয়ে বন্ধ ছিল। তিরুপতি যেহেতু এখন মারা গেছে, তাই বিয়ে করতে আর কোনো ভয় নেই। তাই আজ গ্রামের এক বাড়িতে বিয়ে। এর মাঝে কেউ একজন বলে, গ্রামের সবাই যেভাবে খুশি মানাচ্ছে, আবার তিরুপতির নজর না লেগে যায়। বিয়েটা দিনের বেলাতে হয়ে গেছে। পণ্ডিত রাতে বর কনেকে আশীর্বাদ দিতে যাচ্ছিল। তখনই হঠাৎ গ্রামের ওই জায়গাতে, মানে তিরুপতিকে যেখানে সমাধিদ্বন্দ্ব দেওয়া হয়েছে, ওই জায়গার পাশে বসে কয়েকটা ছেলে লাল পানি পান করছিল। পণ্ডিতকে দেখে তারাও পণ্ডিতকে লাল পানি খাওয়ার জন্য ডাকে, আর পণ্ডিতও ফ্রিতে সুযোগ পেয়ে তাদের সাথে 2 প্যাক মেরে দেয়।
আর তখন পণ্ডিত জানতে পারে আজ যে মেয়েটির বিয়ে হচ্ছে, সৌম্য নামের এই ছেলেটি ছোটবেলা থেকে এই মেয়েটিকে ভালোবাসতো। সে এতদিন ওই মেয়েটিকে দেখে রেখেছে, মেয়েটিকে আগলে রেখেছে, আর সেই মেয়েটি আজ অন্য একজনের বউ হয়ে গিয়েছে। এটা সে কিছুতেই মানতে পারছে না। গাছ লাগিয়ে এতদিন সে পাহারা দিল, আর ফল খাবে অন্য একজন। আমি কিছুতেই এটা হতে দিব না। আমি ওই মেয়েকে রেপ করব, আর এর পুরো দোষটা দিব তিরুপতির আত্মার উপর। সৌম্যর এসব উল্টাপাল্টা কথা শুনে পণ্ডিত চলে যাচ্ছিল। এখানে পণ্ডিতের একটা সমস্যা আছে, পানি জাতীয় কিছু খেলেই তার প্রচুর প্রেশার শুরু হয়। এজন্য পণ্ডিত মূত্র বিসর্জন করতে পাশেই যাচ্ছিল। পণ্ডিত খেয়াল করে কয়েকজন মহিলা সেখান দিয়ে আসছে। এজন্য পণ্ডিত এগিয়ে তিরুপতির সমাধির দিকে এগিয়ে যায়, আর যেতে যেতে ঠিক তিরুপতির সমাধির উপর গিয়েই মূত্র বিসর্জন করে বসে। এরপর পণ্ডিত যখন সেখান থেকে চলে যাচ্ছে, তখনই পণ্ডিতের পায়ে একটি কাঁটা ঢুকে যায়, আর পা থেকে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, আর সেই রক্ত সোজা তিরুপতির গায়ে গিয়ে পড়ে। আর তখনই তিরুপতির আত্মাটা বেরিয়ে পণ্ডিতের শরীরে ঢুকে যায়, আর সেখান থেকে সোজা ওই বিয়ে বাড়িতে চলে যায়। এদিকে বাসর ঘরে যাওয়ার আগে বরকনে পণ্ডিতের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করছে। তাই পণ্ডিত আসা মাত্রই বরকনে পণ্ডিতের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেয়। কিন্তু পণ্ডিতের ভিতর তো তিরুপতির আত্মা ঢুকে আছে, তাই তিরুপতির চোখ সোজা কনের দিকে যায়। কনের শরীরের যে অংশগুলো দেখা যাচ্ছিল তিরুপতি সেগুলোই দেখছিল। তিরুপতি কনেকে সহ্য করতে পারছে না। এরপর বরকনে আশীর্বাদ নিয়ে সোজা বাসর ঘরে চলে যায়। এরপর তারা রোমান্স করছিল। মেয়েটি তখন পুরো নগ্ন অবস্থায় ছিল। ঠিক তখনই পণ্ডিত ঘরে ঢুকে পড়ে। পণ্ডিতকে দেখা মাত্র ছেলেটি বলে ওঠে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমাদের ফুলসজ্জা দেখতে এসেছো? ছেলেটি পণ্ডিতকে ধাক্কা দিয়ে বের করে দিতে যাচ্ছিল, কিন্তু সে তো জানে না পণ্ডিতের মধ্যে তিরুপতির আত্মা রয়েছে। তাই পণ্ডিত এক থাপ্পড় দিয়ে ছেলেটিকে ঘরের বাইরে পাঠিয়ে দেয়। এরপর মেয়েটির কাছে গিয়ে মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করছিল। মেয়েটি যখন দূরে যাওয়ার চেষ্টা করছিল, তখনই পণ্ডিত মেয়েটির চুলের মুঠি ধরে এক টান মেরে চামড়া সহ আলাদা করে ফেলে। মেয়েটি তখন মাটিতে পড়ে কাতরাচ্ছিল। এরপর তিরুপতি মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে। এরপর বাড়ির লোকজন পণ্ডিতকে ধরে ফেলে। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে। গ্রামবাসী তো পণ্ডিতকে মারার জন্য ক্ষেপে আছে। পুলিশ কোনোভাবেই ট্যাকল দিতে পারছে না। পণ্ডিতকে জিজ্ঞেস করলে পণ্ডিত বারবারই বলছে, আমি কিছুই করিনি। আমি এসে এদেরকে মৃত দেখেছি। কারণ আসলেই তো পণ্ডিত কিছুই করেনি। এখন তো তিরুপতির আত্মা পণ্ডিতের শরীর থেকে সরে গেছে। এরপর পণ্ডিতকে থানায় নিয়ে ইচ্ছামতো উত্তম মাধ্যম দেওয়া হয়। কিন্তু পণ্ডিত বরাবরের মতোই বলছে, আমি কিছুই করিনি। এসআই বলে, তুই যদি না করিস তাহলে কে করেছে? তখন পণ্ডিতের গত রাতের কথা মনে পড়ে। সৌম্য বলেছিল আমি ওকে ধর্ষণ করে তিরুপতির আত্মার ওপর চালিয়ে দেব। এজন্য পণ্ডিত সৌম্যের কথা বলে। এরপর সৌম্য সহ সৌম্যের সাথে যারা ছিল সবাইকে অ্যারেস্ট করে থানায় এনে উল্টো করে বেদম পেটানো হয়। যদিও তারা বারবারই বলছে তারা লাল পানি খেয়েছিল বলে এসব বলেছে, আসলে তারা কিছুই করেনি। অন্য দৃশ্যে রহিম নামে এক হুজুরকে দেখানো হয়। এক দম্পতি তাদের ছোট্ট মেয়েকে নিয়ে রহিমের কাছে এসেছে। তাদের ধারণা তার মেয়ের উপর কোনো খারাপ আত্মার নজর পড়েছে। অবশ্য রহিম তার ওপর ঝাড়ফুঁক করে এবং একটি কালো মুরগি ধরিয়ে দেয়, আর বলে, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। এই মুরগিটা তোমরা রাতের বেলায় নির্জন রাস্তায় ফেলে আসবে। তো কথা মতো ওই দম্পতি রাতের বেলায় নির্জন জায়গায় গিয়ে রহিমের কথা মতো কালো মুরগি গলা ছিঁড়ে ফেলে চলে যায়। এর ঠিক কিছুক্ষণ পরে ভেঙ্কাটিস নামে একটি ছেলে সেদিক দিয়ে যাচ্ছিল। তখন ভেঙ্কাটিস যা দেখতে পায় তা সে স্বপ্নেও ভাবেনি। ভেঙ্কাটিস দেখে যে ধুলাবালি আর পাতায় মোড়ানো কিছু একটা ওই মুরগিটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যেটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা তিরুপতির আত্মা। আর এটা দেখা মাত্রই ভেঙ্কাটিস পরের দিন সকাল হতেই রহিমকে এই বিষয়ে সব জানায়। তবে এটা জানার পর রহিমও বেশ চিন্তায় পড়ে যায়। মাত্র একজন নববধূর সাথে এই ঘটনা ঘটতে গেল। তারপর আবার গত রাত্রে এই ঘটনা। গ্রামের অন্যরাও খুব চিন্তিত। তাদের কথার মধ্যেই রেড্ডি তার মেয়ের বিয়ের কার্ড নিয়ে আসে। কিন্তু রেড্ডির মেয়ের বিয়ের কথা শুনেই রহিম বলে, গ্রামে এসব হচ্ছে, এর মধ্যে বিয়ের অনুষ্ঠান? আমার কাছে ঠিক মনে হচ্ছে না। রেড্ডি বলে, ওই পণ্ডিত নেশাগ্রস্ত ছিল, নেশার ঘোরে হয়তো এমন করেছে। আপনার যদি বেশি ভয় লাগে আপনার আসার প্রয়োজন নেই। এই বলে রেড্ডি চলে যায়। আর ওই রাতে তিরুপতির সমাধির পাশে তিরুপতির সেই বাইসাইকেলটিকে দেখা যায়, যে বাইসাইকেল নিয়ে তিরুপতি পুরো ওদেলা ঘুরে বেড়াতো। আর আজও তিরুপতির আত্মা ওই বাইসাইকেল নিয়ে পুরো ওদেলা ঘুরে বেড়ায়। পরদিন সকালে তিরুপতির মা, বোন, ভাই এবং সাম্বা সবাই তিরুপতির জন্য খাবার নিয়ে আসে। কারণ তিরুপতি বেঁচে থাকলে যেসব খাবার পছন্দ করত, তারা তিরুপতির আত্মার জন্য সেই খাবারগুলো নিয়ে এসেছে।
এবং তিরুপতির সমাধির উপর রেখে যায়। আর যাওয়ার সময় তারা খেয়াল করে তিরুপতির সাইকেলটা ওখানেই পড়ে আছে। এজন্য রঘু তিরুপতির সাইকেলটাকেও নিয়ে যায়। আর তারা চলে যাওয়া মাত্রই তিরুপতির আত্মা এসব খাবার খেয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই রেড্ডির মেয়ের বিয়ে। রেড্ডি খুব ধুমধাম করে মেয়ের বিয়ে দিচ্ছে, কারণ রেড্ডির পার্টি এখন ক্ষমতায়। রেড্ডি সারপাঞ্চ মায়ান্নাকেও ইনভাইট করেছিল। মায়ান্নাও খাওয়া দাওয়া শেষ করে উপহার হিসেবে মাত্র 116 টাকা দেন। এটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করছিল। অবশ্য মায়ান্নার কথা, তার মেয়ের বিয়েতেও রেড্ডিও মাত্র 116 টাকা দিয়ে এসেছিল। আর এটা নিয়ে হাসি ঠাট্টার এক পর্যায়ে পার্টির কথা পর্যন্ত চলে যায়। একজন আরেকজনের পার্টি নিয়ে কথা বলতে শুরু করে, কারণ মায়ান্নার পার্টি এখন ক্ষমতায় নেই। কিন্তু মায়ান্না তার পার্টিকে প্রচুর শ্রদ্ধা করে, তাই পার্টিকে নিয়ে কোনো কথা সে সহ্য করতে পারে না। তাদের এই কথা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায়। আর কথার মাধ্যমে মায়ান্নার মেয়েটির বিষয়ে চলে আসে, কারণ মায়ান্নার মেয়ের বিয়ের দিন রাতেই তিরুপতি মায়ান্নার মেয়েকে হত্যা করেছিল। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলায় মায়ান্নাও রেড্ডিকে বলে যে, আমার মেয়ের থেকে ভয়াবহ অবস্থা হবে তোমার মেয়ের। এরপর তার সহযোগীকে নিয়ে তার ট্রাক্টর করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। আর যেতে যেতে ঠিক তিরুপতির সমাধির এখানে এসে মায়ান্নার হিসু চাপে। বিষয়টা আসলে সবার কেন জানে এখানে আসলে হিসু চাপবে, কি যে একটা অবস্থা মাননীয় স্পিকার। যাই হোক, মায়ান্না ভালো করেই জানে এখানে তিরুপতির সমাধি। আর তিরুপতি যেহেতু তার মেয়েকে হত্যা করেছে, তাই মায়ান্না ইচ্ছে করেই তিরুপতির সমাধির উপর মূত্র বিসর্জন করে। কাজ করতে করতে মায়ান্না হাসতে হাসতে বলছিল, তুই জীবিত থাকতে গ্রামের মানুষ তোর ভয়ে হিসু করত, আর এখন তুই মরে যাওয়ার পর তোর সমাধিতে হিসু করে। আজ তুই বেঁচে থাকলে রেড্ডির মেয়েরও একই অবস্থা হতো, যেমনটা আমার মেয়ের সাথে হয়েছিল। এই বলে মায়ান্না যখন চলে যাচ্ছিল, তখন একটি কাঁচে লেগে মায়ান্নার পা কেটে যায়। আর সেই রক্ত একইভাবে সমাধির উপর থেকে গড়িয়ে সোজা তিরুপতির গায়ে গিয়ে পড়ে। আর সাথে সাথে তিরুপতির আত্মা মায়ান্নার শরীরে ঢুকে পড়ে। আর পণ্ডিতের বেলায় যেমনটা হয়েছিল, মায়ান্নার বেলায়ও ঠিক তেমনটি হয়। তিরুপতির আত্মা মায়ান্নার ভিতরে ঢুকে ট্রাক্টরে করে সোজা রেড্ডির বাড়িতে চলে যায়। রেড্ডির বাড়িতে সবাই তখন ঘুমাচ্ছে, কিন্তু কোনো ঘরেই নতুন বরকনে নেই। তিরুপতির আত্মা ঠিকই তাদেরকে খুঁজে বের করে। তিরুপতি দেখতে পায় বরকনে দূরে একটি মাঠের মধ্যে একটি মাচার উপর তাদের ফুলসজ্জার ঘর সাজিয়েছে, কারণ তারা আজকের রাতটাকে স্মরণীয় করে রাখতে চায়। তাই খোলা আকাশের নিচে চাঁদের আলোতে তারা ফুলসজ্জা করার পরিকল্পনা করেছিল। আর তিরুপতিও এমন একটি সুযোগের অপেক্ষা করছে। তাই তিরুপতি সোজা সেখানে চলে যায়। ট্রাক্টরের ধাক্কায় তাদের ফেলে দেয় এবং খেতে তখন আগুন লেগে যায়। ছেলেটি জানতে চায়, তুই কে? মায়ান্না নেমেই বলে, আমি তিরুপতি। এরপর মায়ান্না ছেলেটিকে মেরে বেহুশ করে ফেলে। এরপর মেয়েটির কাছে যেতে মেয়েটি বলছিল, আমি আপনাকে নিজের বাবার মতো দেখি, আমার সাথে এমনটা করবেন না। কিন্তু মেয়েটি তো জানে না এটা তার মায়ান্না না, মায়ান্নার ভিতরে তিরুপতির আত্মাই সব করছে। এরপর তিরুপতি মেয়েটির মুখের ভিতর একটি ভুট্টা ঢুকিয়ে দেয় এবং মেয়েটিকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে ফেলে চলে যায়। আর পরদিন সবাই এসে দেখে পুরা ভুট্টা খেতে আগুনে পুড়ে গেছে। আর এরই মধ্যে ওই মেয়েটি নৃশংস মৃতদেহ পড়ে আছে। মেয়ের এমন নৃশংস মৃত্যু দেখে রেড্ডিও কিছুই মানতে পারছে না। গ্রামবাসীও পুরো হতভম্ব হয়ে গেছে, এসব কি হচ্ছে। এজন্য রাগে ক্ষোভে গ্রামবাসী পণ্ডিত আর মায়ান্নাকে গ্রামের মধ্যে একটি বট গাছের সাথে বেঁধে পিটাচ্ছিল। অবশ্য পুলিশ বাধা দিতে গেলে রেড্ডি তাদের বলে, এতগুলো মেয়ে মারা গেল, তোমরা কি করতে পেরেছ? তাই আমাদের বদলা আমরাই নিচ্ছি। কিন্তু মায়ান্না ও পণ্ডিত বারবারই বোঝানোর চেষ্টা করছে, আমরা ওই মেয়েকে মারিনি, কারণ তারা তো জানে তারা কিছুই করেনি। কিন্তু গ্রামবাসীকে বোঝাবে কে? তবে এখন রহিম ভেঙ্কটেশকে নিয়ে এসে বলে, ওরা খুন করেনি। গ্রামবাসী জানতে চায় তাহলে কে করেছে। এরপর রহিম রাতের ওই মুরগির ঘটনার কথা বলে, যেটা ভেঙ্কটেশ নিজে চোখে দেখেছে। আর সাথে ভেঙ্কটেশ গ্রামের কিছু স্থানের সিসিটিভি ফুটেজও দেখায়, যে ফুটেজের মধ্যে তিরুপতির সেই সাইকেলকে দেখা যাচ্ছে। সাইকেল চলছে, কিন্তু সাইকেলে কোনো মানুষ নেই। তাহলে সাইকেলটিকে কে চালাচ্ছে? তার মানে তিরুপতির আত্মাই সবকিছু করছে। গ্রামে দুইটি নৃশংস ঘটনার পর পুলিশের এসিপিও চলে আসে। আর এসিপি এসেই পণ্ডিত আর মায়ান্নাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে বলে। কিন্তু রহিম বাধা দেয়, বলে খুন ওরা করেনি। রহিম পুরো বিষয়টি এসিপিকে খুলে বলার চেষ্টা করে, কিন্তু এসিপি এসব আত্মা ভূত প্রেতে বিশ্বাসী না। এসিপির ধারণা রহিম হয়তোবা মায়ান্না আর পণ্ডিতকে বাঁচানোর চেষ্টা করছে, তাই তিরুপতির আত্মার মিথ্যা গল্প বানাচ্ছে। কিন্তু রহিম তার কথায় অটল। রহিম বলে এসব তিরুপতির আত্মাই করেছে। অবশ্য রহিমকে চ্যালেঞ্জ করে এসিপি বলে, আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি ওদেরকে বাঁচানোর জন্য মিথ্যা ঘটনা বলছো।
আর রহিম যে তিরুপতির আত্মার বিষয়টি মিথ্যা বলছে সেটা প্রমাণ করার জন্য এসিপি তিরুপতির সমাধির পাশেই তাঁবু গাড়ে। এসিপি বলে এসবই মিথ্যা কাহিনী। তাই এসিপি এই বিষয়টাকে একদমই হালকাভাবে নিচ্ছে। দিন পার হয়ে যখন সন্ধ্যা হচ্ছিল, এসিপি তার সাথে থাকা সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এসিপি বলে, তোমরা চলে যাও, আমি একাই যথেষ্ট। আর এক কনস্টেবলকে বলে দেয়, কাল সকালে আমার জন্য চা নিয়ে আসবে। পরের দিন সকালে এসিপির কথা মতো ওই কনস্টেবল চা নিয়ে এসে দেখে এসিপি সেখানেই বসে আছে, কিন্তু এসিপি কোনো সাড়া শব্দ করছে না। তাই সে এসিপিকে ধাক্কা দেয়। এসিপির চোখ থেকে সানগ্লাস পড়ে যায়। এসিপির একটা চোখ তুলে নেওয়া হয়েছে, আর এসিপির পিঠে কোনো মাংস নেই, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। ভিতর থেকে মাংস খুলে নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাই তিরুপতি গতরাতে কিভাবে এসিপিকে খুন করেছে। আর এসিপি খুনের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে যে এসব কিছুই তিরুপতির আত্মার কাজ। তাই এখন পুরো গ্রামবাসীর মনের মধ্যে তিরুপতির আত্মার আতঙ্ক পুরো কাজ করছে। তারা বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছে। আর বিয়ের কথা তো সবাই ভুলেই গেছে। আর গ্রামের মেয়েরাও রাতে ঘুমাতেও সাহস পাচ্ছে না। এজন্য গ্রামবাসী সেন্ট্রাল জেলে গিয়ে রাধার সাথে দেখা করে এবং রাধাকে সবকিছু জানানোর পর রাধা বলে যে তিরুপতিকে আমি সাজা দেওয়ার জন্য খুন করে জেলে আসলাম, সেই তিরুপতিকে তোমরা সাজা দেওয়ার জন্য জীবিত রেখে দিলে। অবশ্য গ্রামবাসীও এতে অনুতপ্ত। তারা বুঝতে পারছে তারা ভুল করছে, কিন্তু এখন এর থেকে নিস্তার পেতে একটা সমাধানের প্রয়োজন। তারা রাধাকে বলে, একমাত্র তুমি এখন আমাদেরকে বাঁচাতে পারো। রাধা বলে, আমাদের কেবল একমাত্র ভৈরবী বাঁচাতে পারে। আর ভৈরবী হচ্ছে রাধারই বোন। সে ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু কেন পালিয়ে গিয়েছে সেটা কেউই জানতো না। এখানে বাপরপা নামে শিবের ভক্ত এক মহিলা ছিল। ভৈরবী মাঝে মাঝে তার কাছে যেত। আর ওই বাপর মায়ের একটি গল্প ভৈরবীর মনে ধরে যায়। বাপর মা ভৈরবীকে বলেছিল 12 বছর বয়সে একজন মেয়ের পিরিয়ড শুরু হয়, আর সেটা 53 বছরে গিয়ে শেষ হয়। যে নারী তার প্রথম পিরিয়ড থেকে শেষ পিরিয়ড পর্যন্ত নিজেকে বিয়ে শাদী থেকে দূরে রেখে নিজের কুমারিত্ব ধরে রাখতে পারবে আর 110 কোটি বার শিবের নাম জপ করবে, শিবের পক্ষ থেকে এই মেয়ে অসীম শক্তির অধিকারী হবে। আর এরপরেই ভৈরবী একটি চিঠি লিখে বাড়ি থেকে চলে গিয়েছিল। ভৈরবী বাড়ি ছেড়ে ধর্মের পথে চলে গিয়েছিল, সাধু সন্ন্যাসীদের সাথে তপস্যা শুরু করেছিল। আর এখন সে একজন প্রসিদ্ধ নাগা সাধু। সাথে রাধা এটাও জানিয়ে দেয় যে এখান থেকে দূরে একটি পাহাড়ি অঞ্চলে পুরাতন একটি শিব মন্দির আছে। আমি শুনেছি ভৈরবী ওই শিব মন্দিরের সংস্কারের জন্য মাঝে মধ্যে আসে। এজন্য রাধার কথা মতো গ্রামবাসী সোজা ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। পাহাড়, পর্বত, নদী সবকিছু পার হয়ে তারা ওই মন্দিরের কাছে গিয়ে ভৈরবীর দেখা পায়। তারা ভৈরবীকে তাদের গ্রামের সমস্যাগুলো খুলে বলে, কিন্তু ভৈরবী তাতে কোনো সাড়া দিচ্ছিল না। কারণ ভৈরবীর দৃষ্টিতে এই সবকিছুর জন্য গ্রামবাসীই দায়ী। তাই তাদের এই সাজা ভোগ করাটা স্বাভাবিক। এজন্য ভৈরবী তাদের গ্রামে যেতে চাচ্ছিল না। কিন্তু গ্রামবাসী ভৈরবীকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে। অবশেষে ভৈরবী যেতে রাজি হয় এবং গ্রামবাসীর সাথে ওদেলা গ্রামে ফিরে আসে, যেটা ছিল তারই মাতৃভূমি। গ্রামবাসী ভৈরবীকে উৎসবের সাথে গ্রহণ করে। আর ভৈরবী এসে সেই বাড়িতে উঠে যেই বাড়ি থেকেই তার এই সবকিছু শুরু হয়েছিল। আর এই ঘরের মধ্যে রয়েছে একটি নাগা মন্দির। আর এখানে সেই মহিলাটির রেখে যাওয়া একটি রুদ্রাক্ষীও। এই রুদ্রাক্ষী ভৈরবীকে পথ দেখিয়ে নিয়ে যায়, ভৈরবীকে ওই সকল স্থানে নিয়ে যায় যেখানে ওই মেয়েগুলোর মৃত্যু হয়েছিল, এবং পরিশেষে তিরুপতির সমাধির কাছে নিয়ে যায়। ভৈরবী তিরুপতির এই সমাধির কাছে আসা মাত্রই তিরুপতির আত্মা ভৈরবীর উপস্থিতি বুঝতে পারে এবং চিৎকার করে বলে, আমার কাছে আসবি না। এরপর ভৈরবী তিরুপতির আত্মাকে আটকে রাখতে প্রথমে সেখানে ত্রিশূল স্থাপন করে। এরপর তিরুপতির আত্মাকে স্থায়ীভাবে আটকে রাখার জন্য কিছু জিনিসপত্র চায়। ভৈরবী 4 দেশায় 4 নন্দী স্থাপন করে। এরপর 9 ধরনের শস্য, গঙ্গার জল আর কিছু মাথার চুল দিয়ে তিরুপতির আত্মাকে সমাধির মধ্যে আটকে ফেলে। সাথে ভৈরবী বলে, আজ অমাবস্যা, কাল থেকে শুক্রবার শুরু হবে, আর সেটা শেষ হওয়ার পূর্বেই তিরুপতির আত্মা বিনষ্ট হবে। তবে ততদিন পর্যন্ত আমি যেভাবে এখানে সবকিছু স্থাপন করেছি ঠিক সেভাবেই সবকিছু রাখতে হবে। এর মধ্যে কেউ যদি কোনোটা সরিয়ে ফেলে তাহলে এই আত্মার হাত থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। এজন্য আগামী 15 দিন পর্যন্ত প্রতি বাড়ি থেকে এক একজন করে এখানে পাহারায় নিযুক্ত করা হবে। কিন্তু এরই মধ্যে একদিন সত্যম নামে একটি টিভি রিপোর্টার ওই গ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি নিউজ করার জন্য ড্রোন শট নিচ্ছিল। আর তখনই ড্রোনটি তিরুপতির সমাধির উপরে গিয়ে পড়ে। কিন্তু তারা ড্রোনটি আনতে গেলে গ্রামের লোকজন তাদেরকে বাধা দেয়, কারণ ভৈরবীর নির্দেশনা মতে 15 দিনের মধ্যে এখানে কেউ প্রবেশ করতে পারবে না। এদিকে 4 লাখ টাকার ড্রোন এভাবে ফেলে রাখা যায়?
তারপরেও তারা বাধ্য হয়ে চলে যায়। কিন্তু রাতের বেলায় যখনই ওই পাহারাদার ঘুমিয়ে পড়ে, তখন লুকিয়ে লুকিয়ে সত্যম তার ড্রোন আনতে যায়। আর কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় তার শরীরের কিছু অংশ কেটে যায়, যেখান থেকে রক্ত বের হচ্ছিল। আর যখনই সে ড্রোনটি আনতে যায়, তখনই সমাধির উপর তার রক্ত পড়ে। রক্তের ফোঁটা তিরুপতির গায়ে গিয়ে পড়ে, আর সাথে সাথে তিরুপতির আত্মা সত্যমের ভিতরে ঢুকে যায়। আর মুক্ত হওয়া মাত্রই তিরুপতি সোজা ভৈরবীর কাছে চলে যায়। ভৈরবী তখন গোসল করছিল, আর ভৈরবীকে ভেজা অবস্থায় দেখে তিরুপতির মাথাও নষ্ট হয়ে যায়। তিরুপতি যে কোনো মূল্যে ভৈরবীকে ভোগ করতে চায়, কিন্তু যখনই সে ঘরের মধ্যে প্রবেশ করবে, তখন একটি সাপ এসে তিরুপতিকে আটকে দেয়। আর ওই সাপটি এতটাই বড় ছিল যে কিছুতেই সাপের সাথে যুদ্ধ করে পারছিল না। সাপটি তিরুপতিকে তাড়া করতে করতে তিরুপতির সমাধি পর্যন্ত নিয়ে যায়। এরই মধ্যে ভৈরবী চলে আসে, আর তিরুপতি ভৈরবীকে দেখেই বুঝতে পারে এসব কিছুই ভৈরবীর কাজ। তিরুপতি বলে, তুমি যত বড় এই নাগাসাধু হও না কেন, আমার হাত থেকে এই গ্রামবাসীকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু ভৈরবীও চ্যালেঞ্জ করে বলে, আমি এই গ্রামেরই মেয়ে, যতদিন আমি এখানে আছি তুমি কিছুই করতে পারবে না। এদিকে তিরুপতির চ্যালেঞ্জে যে কোনো মূল্যে সে গ্রামকে ধ্বংস করে ফেলবে। আবার ভৈরবী চ্যালেঞ্জ করে সে যেভাবেই হোক তিরুপতির হাত থেকে গ্রামকে রক্ষা করবে এবং তিরুপতিকে বিনাশ করবে। এর কয়েকদিন পর রাধা জেল থেকে মুক্তি পায়। রাধা সোজা এসে ভৈরবীর সাথে দেখা করে। এদিকে আর মাত্র কয়েকদিন পর তিরুপতির আত্মা চিরদিনের জন্য এখান থেকে বিদায় নেবে। আর তিরুপতির জন্য বহুদিন যাবৎ গ্রামে কোনো উৎসব করা হচ্ছিল না। সামনে উৎসবের দিন, তাই তারা ধুমধাম করে এবার উৎসব উদযাপন করবে এমন পরিকল্পনা করছিল। ঠিক তখনই পুরো ঘরের দরজা জানালা কাঁচ ভাঙতে শুরু করে, দমকা হাওয়া আসতে শুরু করে। আর তার সাথে তিরুপতির আত্মা সবাইকে ডেকে তিরুপতির সমাধির কাছে নিয়ে যায়। আর দেখা যায় এখানে যেন ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা হচ্ছে। দেখা যায় তিরুপতির আত্মা এখন আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। কারণ তিরুপতির আত্মা যেহেতু সত্যমের মধ্যে ছিল, তিরুপতি সত্যমের মধ্যে ঢুকে বড় বড় তান্ত্রিকের কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখে এসেছে। আর সেজন্যই বায়ু, পানি, আগুন সবকিছু এখন তিরুপতি নিয়ন্ত্রণ করতে পারছে। তিরুপতির কথা, এখন কোনো কিছুই আমাকে আর আটকাতে পারবে না, আর আমাকে এখন আর কোনো মানুষের শরীরে ব্যবহার করার প্রয়োজন নেই। তিরুপতি পুরো গ্রামের চতুর্দিকে একটি রেখা টেনে দেয়, আর সবাইকে উদ্দেশ্য করে বলে, এই রেখা কেউ পার হতে পারবে না। এই রেখা যে পার হতে যাবে তারই মৃত্যু হবে, পুরো গ্রামের বিনাশ হবে। এই গ্রামে কোনো ফসল ফলবে না, খাবার থাকবে না, পানি থাকবে না, পুরো গ্রামবাসীকেই মরতে হবে। আর এসব শোনা মাত্রই গ্রামের একজন বাঁচার জন্য ওই রেখা পার হতে যায়। যখনই সে পার হতে যায়, তখনই তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আর এটা দেখে গ্রামের অন্য আর কেউ ওইদিকে পা রাখার সাহস পাচ্ছিল না। পুরো গ্রামটা তিরুপতির হাতে বন্দী হয়ে গিয়েছে। তিরুপতির কথা মতো গ্রামে কোনো ফসল হচ্ছিল না। শুরু হয় দুর্ভিক্ষ। গ্রামে খাবার পানির যোগান কমে যাচ্ছে। কেউ বাইরে যেতে পারছে না, ভিতরেও আসতে পারছে না, কোনো সাহায্য পাচ্ছে না, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ভৈরবীও কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ এগুলো সবকিছুই ভৈরবীর ক্ষমতার বাইরে। ভৈরবীও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য মন্ত্র জপ করেই যাচ্ছে। তার আর হাজারবার জপ করা বাকি। এরপর একদিন গ্রামের একটি মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়ে, আর মেয়েটির বাবা মা মেয়েটিকে ভৈরবীর কাছে নিয়ে আসে। মেয়েটিকে বাঁচানোর জন্য আকুতি করছিল, কারণ কোনোভাবেই মেয়েটিকে হসপিটালে নেওয়ার কোনো উপায় নেই। তাই একমাত্র ভৈরবী এই মেয়েটিকে বাঁচাতে পারে। তবে ভৈরবী বলে এখন শুধুমাত্র একজনই বাঁচাতে পারবে, আর সে হচ্ছে রাধা। কারণ ভৈরবীর মতে বিবাহর বন্ধন হচ্ছে সবচেয়ে অটুট বন্ধন। তাই ভৈরবী রাধাকে ব্যবহার করতে চাচ্ছে। ভৈরবী রাধাকে তিরুপতির ওই সমাধির ওইখানে পাঠায়। আর তিরুপতি বেঁচে থাকতে রাধাকে যে সাজে সাজতে পছন্দ করত, ঠিক সেভাবেই পাঠায়। ভৈরবী রাধাকে এটাও বলে দিয়েছে যে তুমি যেহেতু ওর বউ, তুমি ওর মনোযোগ তোমার দিকে নেওয়ার চেষ্টা করবে। আর এই সুযোগে আমি পঞ্চমন্ত্র পাঠ করব, যাতে ওর শক্তি কমে আসে, যাতে করে এই সুযোগে বাচ্চাটিকে গ্রামের সীমারেখার বাইরে নেওয়া যায়। তো প্ল্যান মতো রাধা তিরুপতির আত্মার সাথে কথা বলে, তিরুপতির আত্মার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। অন্যদিকে গ্রামে মাইকের মাধ্যমে ভৈরবী মন্ত্রপাঠ করে যাচ্ছিল, আবার ওই মেয়েকে গ্রামের বাইরে নেওয়ারও চেষ্টা করছিল। আবহাওয়াটাও খারাপ হওয়ায় ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তারা বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া মাত্রই মাইক বন্ধ হয়ে যায়, যেন মন্ত্রপাঠের শব্দ তিরুপতির সমাধি পর্যন্ত না পৌঁছাতে পারে। তিরুপতির আত্মা বুঝতে পারে রাধাকে ব্যবহার করে এই মেয়েটাকে হসপিটালে নেওয়ার জন্যই তাকে অন্যদিকে মনোযোগী করার চেষ্টা করা হচ্ছিল, তার সাথে চালাকি করা হচ্ছিল। আর রাধা তিরুপতির সাথে চালাকি করায় তিরুপতি ওই মেয়েটির শরীরে ঢুকে পড়ে।
এবং রাধার দেহ থেকে রাধার মাথাটি আলাদা করে দেয়। আর এরপর ওই মেয়েটির মাধ্যমে রাধার মাথাটি নিয়ে থানাতে গিয়েছিল। তার মানে ওই মেয়েটি থানায় যায়নি, তিরুপতি নিয়ে গিয়েছিল। যে দৃশ্য আমরা মুভির শুরুতে দেখেছিলাম, মানে তিরুপতিকে রাধা যেভাবে খুন করেছিল, তিরুপতিও আজ রাধাকে সেভাবেই খুন করে তার বদলা নিল। এদিকে ভৈরবী তিরুপতির আত্মার কাছে বারবার অনুরোধ করছে, গ্রামবাসী যা কিছু করেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তুমি এমনটা করো না। কিন্তু তিরুপতির কথা, আমার মৃত্যুর পরও তারা আমাকে ছাড়েনি। আমার আত্মাকে কষ্ট দেওয়ার জন্য তারা আমার সাথে এমনটা করেছে, আমি কেন তাদেরকে ছাড়ব? কিন্তু ভৈরবী বারবার তিরুপতিকে বোঝানোর চেষ্টা করছে। এরপর তিরুপতি বলে যে, আমি এক শর্তে এই গ্রামবাসীকে ছেড়ে দিতে পারি। শর্ত হচ্ছে ভৈরবী যে তপস্যা করছে সেই তপস্যা ভেঙে তাকে বিয়ে করতে হবে। যদি ভৈরবী সেটা করে তবেই তিরুপতি গ্রামবাসীকে ছেড়ে দিবে। আর তিরুপতি ভালো করেই জানে ভৈরবী কোনো কিছুতেই তার এই প্রস্তাবে রাজি হবে না। কিন্তু ভৈরবী বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে এই গ্রামবাসীকে বাঁচানোর জন্য নিজের তপস্যার কথা ভুলে গিয়ে তিরুপতির কথায় রাজি হয়ে যায়। তিরুপতি ভৈরবীকে বলে, তাহলে বউ সেজে আয়। এরপর ভৈরবী ফিরে আসে। আর গ্রামবাসীও এখন ঈশ্বরের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে, কারণ তারা স্পষ্টই বুঝতে পারছে যে তিরুপতি এই ওদেলাকে শ্মশান বানিয়ে ছাড়বে। কিন্তু ভৈরবী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তোমরা আস্থা রাখো, কারণ ভৈরবীর কাছেও এটা একটা পরীক্ষা। ভৈরবী গ্রামবাসীকেও বোঝায় যে উপরে ঈশ্বর আছেন, তিনিই সবই দেখছেন, তিনি এর সমাধান করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, সব তার ইচ্ছাই হচ্ছে। আর ভৈরবী যাওয়ার সময় রহিমের দিকে কিছু একটা ইশারা করে চলে যায়। ভৈরবী আর মাত্র 1000 বার জপ করা বাকি আছে। এরপর ভৈরবী তিরুপতির কথা মতো নতুন কনের সাজে সাজে। অন্যদিকে রহিমের দিকে তাকিয়ে ভৈরবী ওই ইশারা করায় হয়তোবা ভৈরবী তাকে কিছু বোঝানোর চেষ্টা করেছে, কারণ ভৈরবী তখন ওম নমঃ শিবায় বলেছিল আর হাত দিয়ে কিছু ইশারা করে দেখিয়েছিল। এমনভাবে দেখিয়েছে যেটা বোঝাচ্ছে কিছু একটা মুক্তি। আর সবকিছু মিলালে বোঝা যাচ্ছে ভৈরবী মুক্তির কথা বলছে। কিন্তু এটা কিসের মুক্তি? অদেলা গ্রামের মুক্তি না তিরুপতির মুক্তি? এবার রহিম স্পষ্ট বুঝতে পারছে ভৈরবী তাকে কি বিষয়ে বুঝিয়েছে। অন্যদিকে সত্যমের দেহ ব্যবহার করে তিরুপতি ভৈরবের কাছে এসেছে। ভৈরবীও প্রস্তুত। একদিকে গ্রামবাসী মন্দিরে পূজা করছে, অন্যদিকে রহিম তিরুপতির সমাধি থেকে তিরুপতির দেহবিশেষ বের করছে। এজন্য তিরুপতি ভাবছে ভৈরবী হয়তোবা তিরুপতিকে বিনষ্ট করার জন্যই কোনো পরিকল্পনা করছে। কারণ তিরুপতি যদি এখানে থাকে, এই সুযোগে অন্যরা তিরুপতির সব প্ল্যান নষ্ট করে দেবে। এজন্য তিরুপতি বলে, আমি তোকে বদ্ধ ঘরের মধ্যে ভোগ করব না, পুরো গ্রামবাসীর মধ্যেই তোকে ভোগ করব, পুরো গ্রামের মানুষ সব দেখবে। এজন্য তিরুপতি ভৈরবীকে মন্দিরে নিয়ে যায় এবং গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলে, সবার চোখের সামনে আমি ওকে ভোগ করব, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে। কেউ যদি চোখ বন্ধ করার দুঃসাহস করো, আমি তাকে মেরে ফেলবো। এরপর তিরুপতি যখন ভৈরবীকে ভোগ করতে যাবে, তখন তিরুপতি লক্ষ্য করে ভৈরবী বারবার ওম মন্ত্র জপ করছে। আর মাত্র কয়েকবার বাকি, তারপরই ভৈরবী অসীম শক্তির অধিকারী হবে। আর তিরুপতি এটা বুঝতে পেরে ভৈরবীকে আঘাত করছে এবং আঘাত করতে করতে একসময় ভৈরবী সেন্সলেস হয়ে যায়। তিরুপতির এমন নৃশংসতা দেখে তিরুপতির মা আর ভাইও তিরুপতিকে থামতে অনুরোধ করছিল, কিন্তু তিরুপতি তাদেরকে সরিয়ে দেয়। গ্রামের কোনো ব্যক্তি এখন তার সামনে আসতে সাহস পাচ্ছিল না। ঠিক তখনই একটি বাচ্চা মেয়ে ভৈরবীর কাছে এসে বসে এবং ভৈরবীর রক্ত নিয়ে পাশে থাকা নন্দীর গায়ে লাগিয়ে দেয়। আর এরপরই ভৈরবীর মধ্যে একটি শক্তির সঞ্চার হয়, ভৈরবীর জ্ঞান ফিরে আসে। আর এটা দেখে তিরুপতিও তার সকল মন্ত্রতন্ত্র ব্যবহার করে সব দুষ্ট শক্তিকে ডেকে পুরো গ্রামবাসীকে নিঃশেষ করে দেওয়ার জন্য মন্ত্রপাঠ শুরু করে। আবার ভৈরবীরও তপস্যা পূর্ণ হয়ে যাওয়ায় ভৈরবীর কাছে অলৌকিকভাবে একটি ত্রিশূল এসে পড়ে। আর ওই ত্রিশূল দিয়ে আঘাত করতেই সত্যমের শরীর থেকে তিরুপতির আত্মাটি আলাদা হয়ে যায়। আবার ওদিকে রহিম তিরুপতির সমাধি থেকে তিরুপতির দেহবিশেষ বের করে আগুন জ্বালিয়ে দেয়। সাথে সাথে তিরুপতির আত্মারও বিনাশ ঘটে। কয়েকদিন পর ভৈরবীর কাজ এখন শেষ, তাই ভৈরবী গ্রামবাসী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ভৈরবীর গ্রাম থেকে চলে যাওয়ার পর কিছু লোক তিরুপতির সেই সাইকেলটিকে আবারও চলতে দেখে। তিরুপতির আত্মা এখনো ওদেলাতে ঘুরে বেড়াচ্ছে। তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওদেলা পার্ট 3 আসতে চলেছে। আর এজন্যই গল্পটিকে এভাবেই সাজানো হয়েছে। তার মানে তিরুপতির আত্মা আর ভৈরবীর মধ্যে হয়তোবা আবারও কোনো কঠিন যুদ্ধ শুরু হবে, যেটা পার্ট 3 দেখে আসলে বোঝা যাবে। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আপনারা যদি কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে অবশ্যই মুভির নাম কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে অন্য কোনো মুভি বা সিরিজে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।